ক্লাসে। Assalamu alaikum everyone. This is Mohammad Mobil Hussain, lecturer in Economics, Dhaka City College. I begin in the name of Allah, the most gracious and the most. Welcome to the National University online classes. আল্লাহর কাছে হাজার শুকর, আমরা সবাই এখন পর্যন্ত ভালো আছি। During this pandemic situation, COVID-19 pandemic, I feel proud to be a part of National University online video class lecture as a resource person. So National University আমাকে রিসোর্স পারসন হিসেবে মাস্টার্সের জন্য নিয়োগ দেয়। সবাই একটু হেল্পফুল মেনে চলবো। আমি যে ইয়ারে ক্লাস নিতে যাচ্ছি সেটা হচ্ছে মাস্টার্স ফাইনাল ইয়ার, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এর কোর্স হচ্ছে ব্যাংকিং ইনস্টিটিউশন এন্ড পলিসিস। ব্যাংকিং ইনস্টিটিউশন এন্ড পলিসিস আমি লেকচার 1 নিয়ে কাজ করব। আর আমাদের লেকচার টাইটেল হচ্ছে ব্যাংক হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ব্যাংকিং সিস্টেম। ব্যাংক এন্ড ব্যাংক ব্যবস্থার ঐতিহাসিক পটভূমি। আমি আমার লেকচারে চলে যাচ্ছি। বুক রেফারেন্স আমরা কোন বইগুলো ব্যবহার করব? প্রবলেম এন্ড প্র্যাকটিস অফ ডেভেলপমেন্ট ব্যাংকস বাই শার্লে ভোস্কে। নাম্বার 2, if you would like to see the books, cover page of the books, আপনারা কভার পেজটা দেখতে পাচ্ছেন। ডেভেলপমেন্ট ব্যাংকিং by William Diamond. You would like to see the cover page of the book, Aspects of Development Management, which one is totally in white. So আমরা সবাই কিন্তু বুক রেফারেন্স গুলো দেখে নিয়েছি। আমি চ্যাপ্টার 1 ব্যাংকস এন্ড হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডস অফ দি ব্যাংকস, এই ব্যাংকের টপিকস, ব্যাংক নিয়ে, ব্যাংক ব্যবস্থা কবে থেকে শুরু হয়েছে এগুলো নিয়ে আমরা মোটামুটি ভাবে কাজ করব। তো আজকের লেকচারে কি কি কন্টেন্ট আছে সেগুলো আমরা একটু দেখে নিই। নাম্বার 1 ব্যাংক ব্যবস্থা। নাম্বার 2 ইমার্জেন্স অফ ব্যাংক, ব্যাংক ব্যবস্থার উৎপত্তি, ব্যাংক কবে থেকে কিভাবে শুরু হয়েছে, সেই অ্যানসিয়েন্ট যুগ থেকে কিভাবে আসছে, কখন ভ্যানিশ হয়েছে, ইচ এন্ড এভরিথিং প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কাজ করব। নাম্বার 3 ফাইনান্সিয়াল রিপ্রেশন, আর্থিক দমন ব্যবস্থা কি সেটা জানবো। ফাইনান্সিয়াল লিবারাইজেশন, আর্থিক উদারীকরণ ব্যবস্থাটা কি সেটা নিয়ে জানবো। ফাইনান্সিয়াল ইন্টারমিডিয়েশন, আর্থিক মধ্যস্থতা কি জিনিস সেটা নিয়ে জানবো। আবার আর্থিক মধ্যস্থতাকারী যে প্রতিষ্ঠান রয়েছে সেটা পুঁজি গঠনে কিভাবে আমাদের উপরে ইমপ্যাক্ট ফেলে সেটা সম্বন্ধে আমরা টোটালটা জানবো। এছাড়া আমরা যেটা দেখবো ইউনিট ব্যাংকিং, ব্যাংক ব্যবস্থা বলতে ব্রাঞ্চ ব্যাংকিং, শাখা ব্যাংক ব্যবস্থা বলতে কি বোঝায় সেটা সম্পর্কে জানবো। ইউনিট ব্যাংকিং এবং শাখা ব্যাংকিং এর মধ্যে পার্থক্য জানবো। So first of all we have to go through আমরা যাব what is definition of bank, ব্যাংক কি জিনিস, ব্যাংকের সংজ্ঞা একটু খেয়াল করে আমরা যে জিনিসগুলো একটু জানতে হবে। ব্যাংক শব্দটি এসেছে ল্যাটিন ওয়ার্ড ব্যাংকো থেকে। The term banking is defined as accepting for the purpose of lending or investment of deposit of money from the public. অর্থাৎ যে সকল আর্থিক প্রতিষ্ঠান জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নগদ অর্থ কি করবে, জমা রাখবে, চাহিদা মাত্র চেক, ড্রাফট, মানি অর্ডারের মাধ্যমে তুলতে পারবে, চেক, ড্রাফট, মানি অর্ডারের মাধ্যমে তুলতে পারবে, তাকেই ব্যাংক বলা হয়। অন্যভাবে বলা যায় যে আর্থিক প্রতিষ্ঠান জনগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নগদ অর্থ জমা রাখে এবং এদেরকে ঋণ প্রদান করে তাকে ব্যাংক বলা হয়। প্রথম দিকে ব্যাংক শুধু নগদ অর্থ জমা রাখত, পরবর্তী সময় ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দেয়া আরম্ভ করে। It is thus clear that the underlying principle of the business of banking is that the resource mobilized through the acceptance of deposit must constitute the mainstream of fund which are to be utilized for lending and investment. ব্যাংকের মূল নীতি হলো জনগণের হাতে যে অর্থ আছে সেই অর্থটা কি করবে, ব্যাংকের কাছে
জমা রাখবে এবং পরবর্তীতে ব্যাংক তা থেকে কি করবে, ঋণ দেবে এবং বিনিয়োগে ব্যবহার করবে, ঋণ দিবে এবং বিনিয়োগে ব্যবহার করবে। এক্ষেত্রে ব্যাংক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, জনগণের টাকা নিয়ে কাজ করে। দ্যাট ইজ কনসিডার্ড টু বি ব্যাংকিং। সো ব্যাংক ব্যবস্থাটা কি বা ব্যাংকিং কি সেটা কথা। ব্যাংকিং হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান, জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ জমা রাখে এবং ঋণ প্রদান করে, তাকে হচ্ছে ব্যাংক। সেকেন্ড অপশন, বিগিনিং অফ ব্যাংকস। কবে থেকে ব্যাংক ব্যবস্থাটা চালু হলো? ব্যাংক ব্যবস্থার উৎপত্তি হয় বিসি, বিফোর ক্রাইস্ট। তো খ্রিস্টপূর্ব 18 সালে, বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্ব 18 সালে ব্যাবিলনে। In those days, money lender হচ্ছে মহাজন। In those days, money lenders made loan to people. তৎকালীন সময়ে মহাজনরা জনগণকে ধার দিত। In Greece and Rome, banks made loans and accepted deposit. Greece এবং রোমে ব্যাংক কি করতো, ঋণ দান করতো এবং ডিপোজিট মানে নগদ অর্থ জমা রাখতো। They also changed money. তারা টাকাকে চেঞ্জ করেছিল। ইন দি বাইবেল, জিসাস ফ্যামিলি ড্রোভ দি মানি চেঞ্জার্স আউট অফ দি টেম্পল ইন জেরুজালেমে। তারা পাঠিয়ে দিয়েছিল যারা মানিটাকে চেঞ্জ করেছিল। জিসাস famously drove the money changers out of the temple in Jerusalem. However, with the collapse of Rome Empire, trade slant. রোমান সাম্রাজ্য পতনের পর ব্যাংকস টেম্পোরারি ভ্যানিশড। ব্যাংক টেম্পোরারিলি বন্ধ হয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায়। However, banking began to revive. তো যা হোক, ব্যাংক ব্যবস্থা পুনরায় জীবিত হয় কবে? 12th and 13th century in Italian towns. ইটালির কোন শহরে? ফ্লোরেন্স এন্ড জেনোয়া। ফ্লোরেন্স এবং জেনোয়া শহরে কত সালে চালু হয়? 12 এবং 13। 12 and 13th century, 13 শতকে শুরু হয়। অ্যাডাম স্মিথ এন্ড মডার্ন ব্যাংকিং। সবাই কিন্তু অ্যাডাম স্মিথের কথা জানি। Banking was already well established in British Empire when Adam Smith came along in 1776 with the invisible hand theory. ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় ব্যাংকিং ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হয় যখন অ্যাডাম স্মিথ 1776 সালে অদৃষ্ট হাতের তত্ত্ব দিয়েছেন। Empowered by his views of self-regulated economy, স্বনিয়ন্ত্রক অর্থনীতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি দ্বারা সে বলেছিল, মানি লেন্ডার্স এন্ড ব্যাংকার্স managed to limit the state's involvement in banking sector and the economy as a whole. সে কি বলেছে? Empowered by the views of self-regulated economy, স্বনিয়ন্ত্রক অর্থনীতি সম্পর্কে তার কি দৃষ্টিভঙ্গি ছিল? তারা বলেছিল মহাজনরা এবং ব্যাংকারদের ব্যাংকিং খাতে সম্পৃক্ততা যাতে সীমাবদ্ধ হয়ে যায় সেই নিয়ে তারা তখন কাজ করেছিল। This free market capitalism and competitive banking found fertile ground in the new world. এই যে মুক্ত বাজার পুঁজিবাদ, প্রতিযোগিতামূলক ব্যাংকিং সম্পর্কে একটা উদ্ভট ধারণা পাওয়া যায় নতুন ওয়ার্ল্ডে, where the United States of America were getting ready to emerge. যেখান থেকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইমার্জ করে, উদ্ভব হয়, নতুন সভ্যতার উৎপত্তি হয় ব্যাংকিং সিস্টেম। হিস্ট্রি অফ ব্যাংকিং ইন বাংলাদেশ। এই যে দেখা যাচ্ছে ব্রিটিশ 10 টাকা কনভার্টেড হয়ে চলে আসলো 10 টাকা শেখ মুজিবুর রহমানের সময়। So the first modern bank in Bengal was the Bank of Hindustan. প্রথম মডার্ন ব্যাংক হচ্ছে বেঙ্গলে, যার নাম ছিল ব্যাংক অফ হিন্দুস্তান, যেটা 1970 সালে ক্যালকাটায় প্রতিষ্ঠিত হয়েছিল। দি ফার্স্ট মডার্ন ব্যাংক হেডকোয়ার্টার ইন ঢাকা, যেটা মডার্ন ব্যাংকের সদর দপ্তর ছিল ঢাকায় এবং যেটার নাম ছিল ঢাকা ব্যাংক, এস্টাবলিশড ইন 1846, 1846 সালে যেটা প্রতিষ্ঠিত হয়। ইট ডিড এ ভেরি লিমিটেড বিজনেস, অল্প পরিমাণ, খুব সামান্য পরিমাণ ব্যবসা করেছিল। ডিড নট ইস্যু ব্যাংক নোট, এটা কোনো ব্যাংক নোট
ব্যাংকের যে নোটগুলো আছে মুদ্রার যে প্রচলন সেই প্রচলন করেনি। ইট ওয়াজ পারচেজ বাই ব্যাংক অফ বেঙ্গল। এটা ব্যাংক অফ বেঙ্গল পারচেজ করেছে 1862 সালে। পরের স্লাইডে চলে আসি। আফটার দি লিবারেশন ওয়ার, যুদ্ধের পরে, স্বাধীনতা যুদ্ধের পরে, এন্ড দি ইভেন্চুয়াল ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পরে, দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ রেকগনাইজ দি ঢাকা ব্রাঞ্চ অফ দি স্টেট ব্যাংক অফ পাকিস্তান। যেটা পাকিস্তানের স্টেট ব্যাংক ছিল ঢাকা ব্রাঞ্চ, ওটাকে অ্যাজ দি সেন্ট্রাল ব্যাংক অফ আওয়ার কান্ট্রি নাম দেওয়া হলো। আমাদের দেশের, বাংলাদেশের ক্ষেত্রে কি নেমিং ইন বাংলাদেশ ব্যাংক। তো লিবারেশন ওয়ারের পরে যে স্টেট ব্যাংক অফ পাকিস্তান নাম ছিল সেই ব্যাংক ঢাকা ব্রাঞ্চে, সেই ব্যাংকটাকেই সেন্ট্রাল ব্যাংক নামে, কেন্দ্রীয় ব্যাংক নামে কি করলো, গোড়াপত্তন করা হলো। This recognition was done pursuant to Bangladesh Bank Order 1972 এর অধ্যাদেশের ফলে এই ব্যাংকটাকে, বাংলাদেশ ব্যাংকটাকে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক হিসেবে নামকরণ করা হলো। এবং এই অধ্যাদেশ অনুযায়ী, টোটাল রুলস রেগুলেশন অনুযায়ী ব্যাংকটা কি করলো, চালু রইল। and the Bangladesh Bank came into existence retroactively from 16 December 1971। এরপরে তার কার্যক্রম টোটালটাই শুরু হলো। Nationalized Commercial Bank (NCB) were established in Bangladesh. ন্যাশনালাইজড কমার্শিয়াল ব্যাংক চালু হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালে। amalgamation of 12 commercial banks, 12টা কমার্শিয়াল ব্যাংকের যোগ করে একটা ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংক তৈরি করা হয়েছিল, that were operating in pre-independent Bangladesh। যখন বাংলাদেশ স্বাধীনতা হয়নি তার আগে যে 12টা ব্যাংক ছিল সেগুলো নিয়ে মিলে ন্যাশনালাইজড কমার্শিয়াল ব্যাংক তৈরি করা হয় কত সালে, 1972 সালে। বাংলাদেশ allowing the pre-independent বাংলাদেশ allowing the poor access to fund, poor যারা তারা যাতে ফান্ড পায়, টাকা পায়, reducing capital flight to foreign countries, যাতে বাংলাদেশের টাকা বিদেশে না যায়, এটা কমে আসে, and increasing domestic investment were some of the basic objectives। এই যে জাতীয়করণ করা হলো, এই জাতীয়করণ করার মূল উদ্দেশ্যটা ছিল যে পোররা যাতে ফান্ড পায়, টাকাটা পায়, reducing capital flight to foreign countries, যাতে ফরেন কান্ট্রিজ এর যে মূলধন চলে যায় সেটা যাতে কমে আসে, increasing domestic investment, যাতে ডোমেস্টিক ভাবে ইনভেস্টমেন্ট, বিনিয়োগটা আস্তে আস্তে বাড়ে। এটা হলো মেইন অবজেক্টিভটা ছিল। এখন আমরা চলে আসি বাংলাদেশ ব্যাংক। সো হোয়াট ইজ বাংলাদেশ ব্যাংক? ইজ দি সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংক established as a body cooperated by the Bangladesh Bank Order 1972, the effect 16 December 1971। এই অধ্যাদেশের ফলে বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স 127 অফ 1972 এটা 16 ডিসেম্বর 1971 থেকে চালু হয়েছিল। At present it has office located at মতিঝিল, সদরঘাট, চিটাগাং, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, বরিশাল আছে ব্রাঞ্চ অফিস গুলো। টোটাল ম্যান পাওয়ার স্টুডেন্ট 5860 জন, অফিসিয়াল পিপল 3981, সাবঅর্ডিনেট স্টাফ হচ্ছে 1826 as of 31 March of 2015। 31 মার্চ অনুসারে বাংলাদেশ ব্যাংক is the first central bank in the world to introduce dedicated hotline 16236 for the general people to complain any banking related problem। বাংলাদেশ ব্যাংক হচ্ছে প্রথম ব্যাংক সারা ওয়ার্ল্ডের ক্ষেত্রে যারা একটা হটলাইন চালু করেছিল যাতে জেনারেল পিপল ব্যাংকিং সম্পর্কে কি বলতে পারে, তাদের প্রবলেমগুলো বলতে পারে। Moreover, the organization first central bank in the world to issue a clean banking policy। banking in Bangladesh Bank চালু। You would like to see the Bangladesh Bank infrastructure। বাংলাদেশ ব্যাংকে দেখতে পাই এটা মধ্যে সংযোজন রয়েছে। So commercial bank, so a commercial bank is a financial institution। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে একটা
অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান দ্যাট প্রোভাইড সার্ভিস, যারা সেবা প্রদান করে, সাচ অ্যাজ অ্যাকসেপ্টিং ডিপোজিট, জমা করে, গিভিং বিজনেস লোন, যারা ঋণ প্রদান করে, অটো মর্টগেজ লেন্ডিং, বেসিক ইনভেস্টমেন্ট প্রোডাক্ট লাইক সেভিংস অ্যাকাউন্ট, সার্টিফিকেট অফ ডেপোজিট। তার মানে বাংলাদেশ ব্যাংকিং কমার্শিয়াল ব্যাংকিং কি কাজ করে? বাণিজ্যিক ব্যাংক লোন প্রদান করে, অটো লোনের ব্যবস্থা করে দেয়, মর্টগেজ লেন্ডিং মানে আমি কোনো কিছু মর্টগেজ নিতে পারি, মর্টগেজ থেকে আমার টাকা দরকার, টাকা ধার দিচ্ছি, সেটা করে দেয়। বেসিক ইনভেস্টমেন্ট প্রোডাক্টস লাইক সেভিংস অ্যাকাউন্টস, সেভিংস অ্যাকাউন্টস এর মাধ্যমে করতে পারি। সার্টিফিকেট অফ ডিপোজিট, বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক এছাড়াও বিগ অ্যান্ড টেলারের ব্যবস্থা করেছে, তারা সেফ ডিপোজিট বক্সের ব্যবস্থা করে, ভল্টের ভল্ট মানে যেখানে সোনা বা বিভিন্ন সরঞ্জাম দিয়ে রাখা হয়, ভল্টেরও ব্যবস্থা করা হয়, এটিএম এরও। তো ফাইন্যান্সিয়াল রিপ্রেশন বা আর্থিক দমন নীতি, খেয়াল করি আর্থিক দমন ব্যবস্থা বলতে কি বোঝায়। অর্থনৈতিক খাতের বাজার প্রক্রিয়ার মাধ্যমে চাহিদা ও যোগানের শক্তি দ্বারা সুদের হার নির্ধারিত হওয়া উচিত, তাহলে আর্থিক ব্যবস্থা মুক্ত ও স্বাধীনভাবে কাজ করতে পারে। কিন্তু কৃত্রিম উপায়ে বাজার প্রক্রিয়ার উপর বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ আরোপ করে যখন তহবিলের যোগান ও চাহিদার প্রবাহ এবং সুদের হার নিম্ন স্তরে রাখার প্রচেষ্টা গ্রহণ করা হয়, তাকে ফাইন্যান্সিয়াল রিপ্রেশন, আর্থিক দমন ব্যবস্থা। আমরা জানি অ্যাডাম স্মিথের যে ইনভিজিবল হ্যান্ড থিওরি, সেটা হচ্ছে যে কোনো কিছু বাজার ব্যবস্থার উপর ছেড়ে দিতে হবে, চাহিদা এবং যোগানের পার্ট করার মাধ্যমে বাজার চাহিদা এবং দাম নির্ধারিত হয়। ঠিক এখানেও ব্যাংকিং যে ব্যবস্থা আছে সেটাও ইনভিজিবল হ্যান্ড মানে চাহিদা এবং যোগানের শক্তি দ্বারা সুদের হার এবং জাতীয় আয় নির্ধারিত হয়। তাহলে ব্যাংক ব্যবস্থা মুক্ত এবং স্বাধীনভাবে কাজ করতে পারে। কিন্তু আমি যদি কৃত্রিম উপায়ে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ আরোপ করে তহবিলের চাহিদা ও যোগানের প্রভাব এবং সুদের হার যদি আমি নিম্ন স্তরে রাখার প্রচেষ্টা গ্রহণ করি, তখন সেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল রিপ্রেশন বা আর্থিক দমন ব্যবস্থা। ক্লিয়ার? আপনারা না বুঝলে জাস্ট আমাকে একটু নক দিয়ে যে স্যার এই জায়গাটা বুঝিনি, আমি বুঝিয়ে দেবো। লাস্ট 5 মিনিটস যা যা প্রবলেম আছে ওই জায়গাগুলোতে নিয়ে আমি কাজ করব। ফাইন্যান্সিয়াল লিবারাইজেশন, আর্থিক উদারীকরণ। সবাই মিউট করে নেন প্লিজ। প্রত্যেককে বলা হয়েছে মিউট করে নিতে। তো আর্থিক উদারীকরণ নীতি, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল লিবারাইজেশন? তো আর্থিক উদারীকরণ, আর্থিক ব্যবস্থা যখন মুক্ত এবং স্বাধীনভাবে কাজ করতে পারে তাকে আর্থিক উদারীকরণ বলে। সেটা কথা আর্থিক ব্যবস্থা মুক্ত ভাবে বাজার ব্যবস্থার উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। ঠিক একই ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থা মানে ব্যাংক স্বাধীনভাবে চাহিদা এবং যোগানের নিয়ন্ত্রণ করবে না, বাজার ব্যবস্থায় চাহিদা এবং যোগানের কাট করার মাধ্যমে সুদের হার নির্ধারিত হবে, তখন সেটাকে বলা হয় আর্থিক উদারীকরণ। মানে ব্যাংক ব্যবস্থা মুক্তভাবে কাজ করবে, স্বাধীনভাবে কাজ করবে, তখন সেটাকে বলা হয় আর্থিক উদারীকরণ। এক্ষেত্রে বাজার প্রক্রিয়ার মাধ্যমে চাহিদা ও যোগানের শক্তি দ্বারা সুদের হার নির্ধারিত হওয়া উচিত। কিন্তু উদারীকরণ নীতির অধীনে ঋণের উদ্দেশ্যের ধরন এবং খাত বাজার চাহিদা অনুযায়ী স্বাধীনভাবে সুদের হার নির্ধারণ করে থাকে। কি বলছে দেখেন, উদারীকরণ নীতির অধীনে ঋণের উদ্দেশ্য ঋণ কোন উদ্দেশ্যে ব্যবহার করছে, কোন খাতে ব্যবহার করছে, এর উপরে নির্ভর করে বাজারের চাহিদা অনুযায়ী স্বাধীনভাবে সুদের হার নির্ধারণ করে থাকেন, তাই না? অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক এবং অপর আর্থিক প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে সক্ষম। এক্ষেত্রে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিযোগিতা থাকায় সুদের হারের পরিবর্তন হতে পারে। তাই উদারীকরণের বেলায় আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে কোনো বৈষম্য নীতির অনুরণের সুযোগ নাই। অতএব বাজার প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ ঋণ তহবিলের যোগান এবং চাহিদার দ্বারা যখন ঋণের বন্টন নির্ধারিত হয়, তখন তাকে ফাইন্যান্সিয়াল লিবারাইজেশন বলে। কতটুকু ঋণের চাহিদা রয়েছে, কতটুকু ঋণের যোগান রয়েছে, ঋণের চাহিদা কোন কোন খাতে বা কোন কোন অবস্থায়, কোন কোন খাত বা ঋণের উদ্দেশ্য কোন কোন পারপাসে সেটা ব্যবহার করবে, সেগুলোর উপরে যখন ঋণের বন্টনটা নির্ধারিত হবে, তখন তাকে ফাইন্যান্সিয়াল লিবারাইজেশন বলে বা আর্থিক উদারীকরণ নীতি বলে। So distinguish between
distinguish between financial repression and financial liberalization. তার মানে কি? তার মানে হচ্ছে আর্থিক দমন ও আর্থিক উদারীকরণ নীতির মধ্যে পার্থক্য দেখেন। কিছু কৃত্রিম উপায়ে বাজার প্রক্রিয়ার উপর বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ আরোপ করে যখন নিম্ন তহবিলের যোগান এবং চাহিদার প্রভাব এবং সুদের হার নিম্ন স্তরে রাখার প্রচেষ্টা করে তাকে আর্থিক দমন বলে। যেভাবে হোক আমার সুদের হার নমনীয় পর্যায়ে রাখতে হবে। বিভিন্ন কৃত্রিম উপায়ে বিভিন্ন ফোর্স আরোপ করে তখন সেটাকে বলা হয় আর্থিক উদারীকরণ। কিন্তু বাজার প্রক্রিয়ার মাধ্যমে ঋণ তহবিলের যোগান এবং ঋণ চাহিদা দ্বারা যখন ঋণের বন্টনটা নির্ধারিত হবে তখন তাকে ফাইন্যান্সিয়াল লিবারাইজেশন বা আর্থিক উদারীকরণ নীতি বলা হয়। তৃতীয়ত, আর্থিক দমন ব্যবস্থার অধীনে অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন আমানতের উপর কি কি হারে সুদ দিতে পারবে তা বেঁধে দেওয়া হয়। এছাড়া ঋণের উদ্দেশ্যের ধরন ও খাত অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক সুদের হার নির্ধারণ করে দিয়ে থাকে। অন্যদিকে উদারীকরণ নীতির অধীনে এসব ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কি থাকে? টোটালি স্বাধীনতা থাকে। সো আর্থিক দমন ব্যবস্থার উপরে অনেক সময় কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন আমানতের উপর কিভাবে সুদ দিতে পারবে তা ঋণের উদ্দেশ্য, ধরন ও খাত অনুযায়ী কে নির্ধারণ করে দেয়? কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে উদারীকরণ নীতির মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের টোটালি স্বাধীনতা থাকে। এরপরের স্লাইডে আমরা চলে যাই। তৃতীয়ত, আর্থিক দমন নীতির অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে কার্টেলের মতো ভূমিকা পালন করতে পারে। আর্থিক দমন নীতিতে বিভিন্ন প্রতিষ্ঠান যেহেতু বাইরে থেকে ফ্যাক্টর ইম্পোজ করে, সো এরা কার্টেলের মতো ভূমিকা পালন করে। কিন্তু উদারীকরণ নীতির অধীনে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিযোগিতা হেতু সুদের হারের ওঠানামা হতে পারে না। তো এখন আমরা চলে আসি পরের টপিকস আমাদের ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েশন, আর্থিক মধ্যস্থতা। আর্থিক মধ্যস্থতা কি? একটি দেশে কিছু মধ্যবর্তী আর্থিক প্রতিষ্ঠান রয়েছে যারা জনগণের নিকট হতে আমানত সংগ্রহ করে বিনিয়োগকারীদের ঋণ হিসেবে প্রদান করে তথা সঞ্চয়কারী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগসূত্র স্থাপন করে। তাকে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন বা আর্থিক মধ্যস্থতা বা আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বলে। বর্তমানকালে বিভিন্ন দেশের সরকার, বাণিজ্যিক ব্যাংক, ঋণ দানকারী প্রতিষ্ঠান, বীমা প্রতিষ্ঠান, পেনশন তহবিল সঞ্চয়কারীদের নিকট হতে তহবিল নিয়ে বিনিয়োগকারীদের নিকট স্থানান্তর করে। তার মানেটা কি? সোজা কথা, ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েশন মানে আর্থিক মধ্যস্থতা। যেমন ব্যাংক, ব্যাংক কি করে? ব্যাংক কি করে? একটা হচ্ছে লেন্ডার, একটা হচ্ছে ইনভেস্টর। লেন্ডার মানে কি? যারা ঋণ নেয়। আর যারা জনগণ তারা ব্যাংকে কি রাখে? টাকাটা রাখে। তাহলে কি হচ্ছে? ব্যাংকের কাছে জনগণের থেকে টাকাটা নিয়ে আসবে কম সুদে, আর জনগণকে তারা লোন নেবে বেশি সুদে, এর থেকে তারা লাভ দিয়ে তাদের ব্যাংকিং কার্ড। তার মানে কি? ব্যাংকটা কি হলো? আর্থিক মধ্যস্থতাকারী একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। সেটাই বলছে যে একটা দেশের কিছু মধ্যবর্তী আর্থিক প্রতিষ্ঠান রয়েছে যা জনগণের নিকট হতে আমানত সংগ্রহ করবে, বিনিয়োগকারীদের ঋণ হিসেবে প্রদান করে, সঞ্চয় ও বিনিয়োগকারীদের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করবে, তখন তাকে আর্থিক মধ্যস্থতা বলবে বা আর্থিক মধ্যস্থতাকারী যে প্রতিষ্ঠানটা করবে তাকে আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বলে। যেমন বাণিজ্যিক ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, পেনশন তহবিল। এরা কি করে? এরা সঞ্চয়কারীদের তহবিল বিনিয়োগকারীদের নিকট স্থানান্তর করে। পরে তাই চলে আসি আমরা রোল অফ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন ফর ক্যাপিটাল ফরমেশন, মূলধন গঠনে আর্থিক মধ্যস্থতাকারীর ভূমিকা। কি বলেছি? মূলধন গঠনে আর্থিক মধ্যস্থতাকারী ভূমিকা। মূলধন গঠনে আর্থিক মধ্যস্থতাকারীর যে ভূমিকা রয়েছে, মূলধন গঠনে আর্থিক মধ্যস্থতাকারীর যথেষ্ট ভূমিকা রয়েছে। তো যারা আর্থিক মধ্যস্থতাকারী, একটু আগে বলেছি, যেমন ব্যাংক কি করে? বিভিন্ন বড়োয়ার এবং লেন্ডারের মধ্যে ডেপোজিটর বা যারা হচ্ছে ইনভেস্টর আছে তারা এবং বড়োয়ার যারা ঋণ নিচ্ছে এদের দুজনের ভিতরে কি করে? যোগসূত্র স্থাপন করে। সেই ক্ষেত্রে হচ্ছে ব্যাংক, সেই ক্ষেত্রে ব্যাংক হচ্ছে আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। খেয়াল করি যে একটি দেশের পুঁজি গঠন প্রক্রিয়া আর্থিক মধ্যস্থতাকারীর ভূমিকা তিনটি পর্যায়ে পরিলক্ষিত করা হয়। তারা আভ্যন্তরীণ সঞ্চয় বৃদ্ধি করে, বিনিয়োগের উদ্দেশ্যে ঋণ প্রদান করে, উৎপাদন উৎসাহিতকরণ। মধ্যবর্তী আর্থিক প্রতিষ্ঠানগুলো দেশের আর্থিক ব্যবস্থার মাধ্যমে সঞ্চয়কৃত অর্থ বিনিয়োগের দিকে প্রবাহিত করে।
উদ্বৃত্ত একক থেকে ঘাটতি একক থেকে মূলধন চালনা করে দেশের ব্যাংক, বীমা ও অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠান থেকে মূলধন গঠনে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। তো মূলধন গঠনে আর্থিক মধ্যস্থতাকারী যে ভূমিকা ঋণ কার্যক্রমের ঝুঁকি, তার মানে কি একটু খেয়াল করি। অর্থ তহবিলের যোগান দাতা তথা ঋণ আদায়ের ঝুঁকি বিবেচনা করে ফার্মকে সরাসরি তহবিল ধার দিতে উৎসাহী হয় না। তাছাড়া কোনো ঋণ পরিশোধে অপারগ হলে ঋণদাতা তারল্য সংকটে সম্মুখীন হয়। এমন অবস্থায় আর্থিক মধ্যস্থতাকারী যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানসমূহ ঋণদাতার ঝুঁকি হ্রাস করে তাদেরকে ঋণ দানে উৎসাহিত করতে পারে। 2 নম্বর হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়কারীদের ক্ষুদ্র এককের ঋণ। আর্থিক মধ্যস্থতাকারী যে প্রতিষ্ঠান বিভিন্ন, যেমন আমি চাকরি করি ঢাকা সিটি কলেজে, আমি ওখান থেকে জব করে একটা টাকা পাই। একটা কৃষক দেশে কৃষিকাজ করে টাকা পায়। বিভিন্ন পেশায় নিয়োজিত সবাই যে যার কাজ করে সেটা ব্যবসা বিনিয়োগ করে, দিন শেষে মাস শেষে টাকা আয় করে, টাকার একটা নির্দিষ্ট অংশ সে ব্যয় করে আর নির্দিষ্ট সেভিংস করে। এই সেভিংসটা এই যে ব্যাংক বা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান নিয়ে এসে কি করে, ওখানে তারা মানে আমরাই ডিপোজিট করে ব্যাংকে রাখি। ব্যাংক সেটা কাজ করে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কারী মাধ্যমে বৃহৎ তহবিল তৈরি করে। তহবিলটা তৈরি করে কোথায় কি করে, যারা লেন্ডার, যারা ঋণ গ্রহণ করে, যাদেরকে ঋণ দেয় তাদেরকে ঋণের মাধ্যমে কি করা হয়, অধিক সঞ্চয় গঠনে সহায়তা করে। কিভাবে, মানে আমি ক্ষুদ্র সঞ্চয়কারী, আমি আমি টাকাটা জমা করছি ব্যাংকে, ব্যাংক সেই টাকাটা নিয়ে যাদের ঋণ দরকার তাদেরকে ঋণ দেয়। এইভাবে ক্ষুদ্র সঞ্চয়কারীকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে ব্যাংকে দেয়, বড় একটা ব্যাংকে বিগ অ্যামাউন্ট তৈরি হয়। এই বিগ অ্যামাউন্ট যাদের দরকার তারা বিভিন্ন মর্টগেজ বিভিন্ন কিছু রেখে জাস্টিফাই করছে কোন ঋণের খাতের ধরন অনুযায়ী সেটা বিনিয়োগ দেয়। আর্থিক মিতব্যয়িতা খেয়াল করি। বিনিয়োগ কার্যক্রমে আনুষঙ্গিক খাতে বিভিন্ন খাতে ব্যয় নির্বাহ করতে হয়। ব্যয়ের ধরন সঞ্চয়কারীদের একটি বৃহৎ অংশ চলে যায়। এখন সঞ্চয়কারীদের হাতে তাদের মূল্যবান সঞ্চয়ের কোনো অংশ বিনিয়োগ প্রক্রিয়ার মাঝ পথে ব্যয় করতে না হয়, এই জন্য আর্থিক মধ্যস্থতাকারী যে প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন সতর্কতামূলক আশ্রয় অবলম্বন করে। সেই সতর্কতামূলক আশ্রয়ে মধ্যস্থতাকারী কি করে, তহবিলের ব্যবস্থাপক হিসেবে কাজ করে, যার ফলে আর্থিক মিতব্যয়িতার সৃষ্টি হয়। মূলধন গঠন ও ব্যবহার। তো মূলধনের প্রাথমিক উৎস হলো সঞ্চয়কে বিবেচনা করা হয়। বিনিয়োগ ক্ষেত্রে সঞ্চয় তহবিল যথাযথ প্রয়োগ দ্বারা মূলধনের পরিপূর্ণতা অর্জন ঝুঁকি বহুদা করে, মানে ঝুঁকিটা ডাইভার্সিফাইড হয়ে যায়। কখনো কখনো ফার্ম ব্যবসা বাণিজ্যে নিয়োজিত হতে পারে। সেক্ষেত্রে ফার্ম মূলধন সংগ্রহের উদ্দেশ্যে বাজারে শেয়ার ছাড়লে তা ক্রয় করাকে ঋণদাতা বা বিনিয়োগকারীদের নিকট ঝুঁকিপূর্ণ বিবেচিত হতে পারে। এতে ফার্মের পক্ষে মূলধন সংগ্রহ করা কঠিন হয়। এক্ষেত্রে আর্থিক মধ্যস্থতা প্রতিষ্ঠান হস্তক্ষেপে সমস্যাটা সমাধান হতে পারে। এই প্রতিষ্ঠান ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানকে এমন সব আর্থিক সম্পদ ইস্যুর পরামর্শ প্রদান করে যা ঋণদাতা এবং বিনিয়োগকারীর নিকট যোগ্য হয়। পরের আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসেবে বাণিজ্যিক ব্যাংক এই ধরনের কাজগুলো করে থাকে। নির্দিষ্ট মেয়াদ ও জামানতের নিশ্চয়তা বিধান। ঋণ গ্রহীতারা যেই স্বীকৃত সম্পদের বিনিময়ে ঋণ গ্রহণ করে তা অনেক সময় ঋণদাতার পছন্দের সাথে মেলে না। আবার ঋণ গ্রহীতা যে সময়ের জন্য ঋণের চাহিদা করে তা ঋণদাতার সময়কালের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। কিন্তু ঋণদাতা স্বল্প মেয়াদে ঋণ প্রদানে অধিক আগ্রহী থাকে। এরূপ বৈসাদৃশ্যের ফলে ঋণদাতা ঋণের চাহিদা এবং ঋণদাতার সঞ্চয় স্পৃহা উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। পরিণামে দেশের সঞ্চয় মূলধন বিনিয়োগ হ্রাস পায়। অব্যাহত সঞ্চয় প্রক্রিয়া। আর্থিক মধ্যস্থতাকারী যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানসমূহ সবার ক্ষুদ্র ক্ষুদ্র যে বিনিয়োগটা থাকে সেই বিনিয়োগটা নিয়ে আসে সঞ্চয় উদ্বুদ্ধ করে। এছাড়া আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান অর্থ এবং পরামর্শ প্রদানের মাধ্যমে সহায়তা করে। এরপরে চলে আসি আমরা পরের পয়েন্টে। আজান করছে, একটু আমরা জাস্ট ওয়েট করি।
আচ্ছা, ইউনিট ব্যাংক একটু খেয়াল করি। ইউনিট ব্যাংক একক ব্যাংক হচ্ছে এমন ধরনের ব্যাংক যেটা ছোট একটা ব্যাংক যেটা আর্থিক সেবা প্রদান করে তার লোকাল কমিউনিটি, লোকাল যে সম্প্রদায় আছে, জনগণ আছে, গ্রামের পিপল আছে, তাদেরকে করে। এই ইউনিট ব্যাংক ইজ ইন্ডিপেন্ডেন্ট এবং স্বাধীনভাবে তারা কাজ করে। এই ইউনিট ব্যাংক, এই একক ব্যাংকের কোনো থাকে না, কানেক্টিং ব্রাঞ্চ থাকে না, কানেক্টিং সারা দেশে ব্রাঞ্চ থাকে। একটা গ্রাম, ওই গ্রামকে কেন্দ্র করে একটা ব্যাংক তৈরি হয়েছে, সেটাকে বলা হয় ইউনিট ব্যাংক। আর what is branch banking? So branch banking is a type of banking system under which the banking operations are carried with the help of branch network. ব্রাঞ্চ ব্যাংকিং বলতে এমন একটি ব্যাংকিং কে বোঝানো হচ্ছে এখানে ব্যাংকিং অপারেশন, এই যে ব্যাংক যে ঋণ প্রদান করবে, ব্যাংক যে ডিপোজিট করবে, এই অপারেশন গুলো কার্যক্রমগুলো চালাবে উইথ দি হেল্প অফ ব্রাঞ্চ, বিভিন্ন শাখার মাধ্যমে। এই ব্রাঞ্চ আর কন্ট্রোল, মানে সব ব্রাঞ্চ গুলো কন্ট্রোল হবে হেড অফিস বা যে ব্যাংক আছে, সেন্ট্রাল ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চ দ্বারা। হতে পারে সেটা জোনাল অফিস, হতে পারে সেটা রিজিওনাল অফিস। তো আমরা এখন যেটা কাজ করব, একক ব্যাংক এবং শাখা ব্যাংকের মধ্যে পার্থক্য। তো ব্রাঞ্চ ব্যাংকিং এন্ড ইউনিক ব্যাংকিং। হোয়াট ইজ ব্রাঞ্চ ব্যাংকিং? ব্রাঞ্চ ব্যাংকিং হচ্ছে অনেকগুলো শাখা নিয়ে যে ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করে, তাকে ব্রাঞ্চ ব্যাংকিং বলা হয়। এক্ষেত্রে মূল যে ব্যাংকের শাখা, সেই শাখা অন্যান্য শাখাকে কি করা হয়, অন্যান্য শাখাকে কন্ট্রোল করে। ইউনিট ব্যাংক হচ্ছে যে ব্যাংকটা সাধারণত গ্রামে একটা সম্প্রদায়, একটা লোকাল কমিউনিটিকে কেন্দ্র করে ব্যাংকিং সার্ভিস বা কার্যক্রমটা সম্পাদন করে, তাকে ইউনিট ব্যাংকিং বলা হয়। এই ব্যাংকের কোনো শাখা নাই। স্টেবিলিটি, কিছু খেয়াল করি স্টেবিলিটি। যেহেতু এটার অনেকগুলো শাখা আছে, যার ফলে একটা শাখায় লস হলে বাকি শাখাগুলোর মাধ্যমে সেটা ক্যারি আউট করতে পারে। যেমন হারভেস্টিং, মানে হারভেস্টিং সিজনে কৃষক হারভেস্টিং করে, কৃষি কাজ করে, যে কোনো একটা সিজনে লস হতে পারে। লস হলে সমস্যা না, ওই ব্যাংকের সামটাইম লস হতে পারে। কিন্তু ইউনিট ব্যাংকিং এর ক্ষেত্রে সেক্ষেত্রে কি করে, সেক্ষেত্রে স্টেবিলিটি কম। মানি মার্কেট ইউনিট ব্যাংকের ক্ষেত্রে স্টেবিলিটি কম। অপারেশনাল ফ্রিডম, একটু খেয়াল করি, এদের অপারেশনাল যে ফ্রিডম রয়েছে এরা হচ্ছে লেস, স্বাধীন, কেন্দ্রীয় ব্যাংকের উপরে সেটা নির্ভর। আর এদের অপারেশনাল ফ্রিডম মোর, এরা স্বাধীনভাবে কাজ করতে পারে। Loans and advances. Loans and advances are based on merit irrespective of the status. Loans and advance can be influenced by the authority. Unit bank, branch bank, loans, advance এগুলো সব তৈরি করবে ঋণের ধরন, ঋণের প্রকৃতি, এগুলোর উপরে। ঠিক আছে, কিন্তু ইউনিট ব্যাংকের উপরের অথরিটি যারা আছে তাদের ক্ষমতা, তাদের এই দ্বারা লোন গ্র্যান্ট হয়। ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, লার্জার ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, প্রত্যেকটা ব্যাংকের আর্থিক যে সম্পদ রয়েছে সেটা ফাইন্যান্সিয়াল রিসোর্সেস নাই, কিন্তু লার্জার ফাইন্যান্সিয়াল রিসোর্স ইজ ওয়ান ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চেই তার ফাইন্যান্সিয়াল রিসোর্সটা থাকে। আর এখানে ব্রাঞ্চ ব্যাংকিং এর সবগুলো ব্যাংকে ফাইন্যান্সিয়াল রিসোর্সটা বেশি থাকে। ডিসিশন মেকিং হয় হেড অফিস থেকে। ব্রাঞ্চ ব্যাংকিং এর ক্ষেত্রে এই ক্ষেত্রে টাইম সেভড অন ডিসিশন মেকিং ইন দি সেম ব্রাঞ্চ। মানে কি, ইউনিট ব্যাংকিং এর ক্ষেত্রে একটা ব্যাংক থেকে ডিসিশন নিতে, যার ফলে ডিসিশন নিতে তার কম সময় লাগে, এখানে ডিসিশন নিতে বেশি সময় লাগে। ফান্ডস আর ট্রান্সফারড ফ্রম ওয়ান ব্রাঞ্চ টু অ্যানাদার। এখানে ফান্ডস যে অর্থ বা টাকা এক ফান্ড থেকে অন্য ফান্ডে ট্রান্সফার হয়, কিন্তু funds are allocated in one branch and no support to the other branch. During financial crisis, unit bank has to close down. এখানে যেহেতু একটা ব্রাঞ্চের শাখা রয়েছে, কোনো ব্রাঞ্চের সাপোর্ট কোনো ব্রাঞ্চ থেকে টাকা আসার সম্ভাবনা নাই, কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়, ব্যাংক শাটডাউন করে দেয় ইউনিট ব্যাংক। তো কস্ট অফ সুপারভিশন, এখানে কস্ট অফ সুপারভিশন অনেক মজা। কস্ট অফ সুপারভিশন হাই, যেহেতু অনেকগুলো ব্যাংক আছে, অনেকগুলো ব্যাংকে মেনটেন করা
তার কস্টটা অনেক বেশি লাগে, কিন্তু একটা ব্যাংক নিয়ে ইউনিট ব্যাংকিং একক ব্যাংক তার কার্যক্রমটা, সো ইউনিট ব্যাংকিং এর কস্ট অফ সুপারভিশন হচ্ছে লেস। এরপরে স্পেশালাইজেশন খেয়াল করি, ডিভিশন অফ লেবার, শ্রম বিভাজন এখানে পসিবল ব্রাঞ্চ ব্যাংকিং এ, শাখা ব্যাংকিং এ, তো হেন্স স্পেশালাইজেশন পসিবল, বিশেষায়ন এখানে পসিবল, ঠিক আছে, কিন্তু ইউনিট ব্যাংক একক ব্যাংকে স্পেশালাইজেশনের কোনো সুযোগ নাই। ব্রাঞ্চ ব্যাংকিং এর ক্ষেত্রে প্রতিটা ব্রাঞ্চের মধ্যে একটার সাথে অপরটার খুব কম্পিটিশন থাকে, প্রতিযোগিতা থাকে, কিন্তু ইউনিট ব্যাংকিং এর জন্য কোনো ব্রাঞ্চ নাই, কোনো কম্পিটিশন থাকে না। শেয়ার্ড বাই দি ব্যাংক উইচ ইজ ব্রাঞ্চ, এখানকার প্রফিট প্রত্যেকটা ব্যাংকের এমপ্লয়ি বা ব্যাংকের মাধ্যমে ব্যাংকের এমপ্লয়ি বা ব্রাঞ্চের মাধ্যমে বর্ধিত হয়। ইউজ ফর দি ডেভেলপমেন্ট, এখানে যে প্রফিট একক ব্যাংকে যে প্রফিট হয় ওই লোকাল কমিউনিটি যে পিপল আছে তাদের জন্য ব্যয় করা হয়। Specialized knowledge of the local borrower not possible, hence bad debts are high. লোকাল যে borrower থাকে তাদের থেকে ঋণটা তুলে নেওয়া বা ব্যাড ডেবটস ক্ষতিগ্রস্ত যে ঋণটা থাকে সেটা হাই হয়ে যায়, মানে সেটা পুরোটা কষ্টকর হয়। পসিবল এন্ড লেস রিস্ক অফ ব্যাড ডেবটস, একক ব্যাংকের ক্ষেত্রে এটা পসিবল, স্পেশালাইজেশন নলেজ, কিন্তু একটা গ্রাম্য কমিউনিটিকে তৈরি করে এই ব্যাংকটা তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার স্পেশালাইজড নলেজ অফ লোকাল বড়োয়ার সম্বন্ধে আমি জানি চিনি, এবং এই ক্ষেত্রে রিস্কটা কম থাকে যে ব্যাড ডেট হয়ে যাওয়ার জন্য, মানে ঋণটা আদায় হয়ে যাবে। ডিস্ট্রিবিউশন অফ ক্যাপিটাল, এখানে প্রপার ডিস্ট্রিবিউশন অফ ক্যাপিটাল এন্ড পাওয়ার, নো প্রপার ডিস্ট্রিবিউশন অফ ক্যাপিটাল। ব্রাঞ্চ ব্যাংকিং বা শাখা ব্যাংকিং এর ক্ষেত্রে সম্পদ ডিস্ট্রিবিউশন হয় ক্যাপিটাল এবং পাওয়ার অনুযায়ী, মূলধন এবং ক্ষমতা অনুযায়ী, কিন্তু এই ক্ষেত্রে ইউনিট ব্যাংকিং এর ক্ষেত্রে নো প্রপার ডিস্ট্রিবিউশন সম্ভব না। রেট অফ ইন্টারেস্ট শাখা ব্যাংকিং এর ক্ষেত্রে ঠিক করে দেয় হেড অফিস অফ সেন্ট্রাল ব্যাংক, আর রেট অফ ইন্টারেস্ট ইজ ইউনিফর্ম অ্যাজ দি ব্যাংক হ্যাজ ওন পলিসি এস। রেট অফ ইন্টারেস্ট সেন্ট্রাল ব্যাংকের নির্ধারিত করে দেওয়ার কোনো সুযোগ, তারা ওন পলিসি দিয়ে তৈরি করে। এই হলো আমাদের আজকের ক্লাস। সো ডু ইউ হ্যাভ এনি কোয়েরি? কারো কোনো সমস্যা থাকলে বলেন, কারো কোনো যদি সমস্যা থাকলে বলেন। আজকে প্রথম লেকচার এখানেই। ডু ইউ হ্যাভ এনি কোয়েরি? আমি দিয়ে দিচ্ছি, আপনাদের মাইক অন করে দিচ্ছি, কারো কোনো যদি সমস্যা থাকলে আপনারা বলতে পারেন। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে? প্লিজ ফিল ফ্রি, কোনো সমস্যা নাই। স্যার কার্টেলটা কি যদি একটু বলতেন আবার? আচ্ছা, আমি কার্টেল বলবো। আচ্ছা, কার্টেলটা হলো অনেকগুলো সংস্থা, হ্যাঁ, অনেকগুলো সংস্থা যারা কি করে বাজারের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ধরেন আমরা তিনজন বাজারের পেঁয়াজটাকে নিয়ন্ত্রণ করি বা বাজারের তেলটাকে নিয়ন্ত্রণ করি। রাতের আধারে আমরা যদি একটা জায়গায় বসে নিজেদের মধ্যে ডিসকাস করি যে 150 টাকার নিচে পার লিটার আমরা বিক্রি করবো না, রাতের আধারে দামটা যে বেড়ে যায় এটাকে বলা হচ্ছে কার্টেল। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কার্টেল। আর কিছু, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকি, ঠিক আছে, এবং সুস্থ থাকি। এই সিচুয়েশনে যাতে আমরা সবাই ভালো থাকতে পারি, বিশেষ করে হাত ধোয়ার উপরে আমরা জোর দিই, বাইরে গেলে অবশ্যই যাতে মাস্কটা পরে নিই সেই ব্যাপারে আমরা সচেষ্ট হই, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।